সমাবেশের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিব। এর আগেও আমরা সমাবেশের সূত্রগুলো দেখেছিলাম এবং কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা বেসিক আলোচনাটা এর আগের ক্লাসে দেখেছিলাম। এখন আমরা এখানে পর্যায়ক্রমে সমাবেশের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব এবং তারপর আমরা মেইন বা রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে ওই জায়গায় চলে যাব। তাহলে এইখানে দেখেন আছে কি NC8 = NC12 হলে আমার এখান থেকে বলা হবে কি n এর মান কত, বা এখানে এটা হলে n এর মান কত, বা এইরকম একটা প্রশ্ন থাকবে। তাহলে এই দুইটা থেকে আমাদের n এর মানটা নির্ণয় করার প্রক্রিয়াটা কি ছিল আমরা আগে দেখেছিলাম, যে উপরের দুইটাই যদি n থাকে বা সিমিলার থাকে তাহলে ওই দুইটাকে ওই মানটাকে আমরা প্রথমে লিখে পরে নিচের যে দুইটা মান থাকবে ওই দুইটা মান আমরা যোগ করে দিব। তাহলে এখন এই জায়গায় দেখেন n আর n কিন্তু সিমিলার, তাহলে এই n ইকুয়াল টু আমরা লিখে এখানে n দিয়ে দিব, এটা ইকুয়াল টু যে দুইটা মান নিচে রয়েছে, একটা 8 আর একটা রয়েছে আমার 12। তাহলে আমরা n ইকুয়াল টু 8 প্লাস 12, আমাদের দুইটাকে ভেঙে করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই ট্রিক্সের সাহায্যে আমরা এটা করে নিব। যখনই আমার এইরকম দুইটা সংখ্যা সমান সমান দিয়ে থাকবে এবং বলা হবে এখান থেকে n এর মানটা নির্ণয় করতে, তাহলে আমরা উপরের n টা দিয়ে ইকুয়াল দিয়ে নিচের যে দুইটা মান থাকে ওই দুইটা মান আমরা যোগ করে দিব। তাহলে n ইকুয়াল টু এখানে হলো কত 20, তাহলে n এর মান ইকুয়াল টু 20, তাহলে এটা হলো আমার একটা आंसर। আমরা n এর মানটা পেয়ে গেলাম। তো এটা আপনাদের বইতে ওইখানে NC8 এখানে 8 পদ পর্যন্ত, আবার NC12 এখানে 12 পদ পর্যন্ত দিয়ে, মানে 8 থেকে 12 থেকে 8 বাদ দিলে তাহলে থাকে 4, তাহলে ওইখানে থাকবে কি NC4। তাহলে এইটার মান নির্ণয় করলে এই মানটা পাবে বইতে এইভাবে করা, কিন্তু আমরা এটা খুব ইজিলি ভাবে করতে পারি, যেটা হচ্ছে n এর পরিবর্তে আমরা n ইকুয়াল টু দিয়ে যে দুইটা মান থাকবে ওই দুইটা মান যোগ করে দিলেই আমরা n এর মানটা পেয়ে যাব। দেন দ্বিতীয় ক্ষেত্রে একই নিয়ম, তাহলে এইখান থেকে আমার হলে n ইকুয়াল টু what, তার মানে কি আমার n এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে অনুরূপভাবে এইখানে উপরের দুইটা মান সেম, তাহলে আমরা এখানে দিব n ইকুয়াল টু, আর এইখানে রয়েছে কি 18 আর এখানে রয়েছে 12, তাহলে নিচের দুইটা মান আমরা যোগ করে দিব 18 প্লাস 12 প্লাস 18, তাহলে এখানে হলো 13। তাহলে এটাই হলো আমার आंसर। তাহলে এখানে লিখতে পারবো কি এই যে সমীকরণটা দেওয়া আছে বা রাশিটা দেওয়া আছে, এই রাশিটা n এর মানটা হচ্ছে কি আমার 30। তাহলে আমরা এই দুইটা থেকে শিখলাম, বা এটা আমরা প্রথম যে বেসিক আলোচনাটা করেছিলাম তখন আমরা খুব ভালোভাবে দেখেছিলাম। এখন এইখান থেকে আমরা কি এইরকম অবস্থায় যদি ইকুয়াল দিয়ে n এর এই পাশে একটা এবং ইকুয়ালের ওই পাশে একটা দুইটা মান দেওয়া থাকে, তাহলে আমরা এখানে কি করতে পারো, খুব সহজে এখন n এর মানটা নির্ণয় করতে পারো। এখন দেখেন এইখানে আরেকটা প্রশ্ন রয়েছে, এইখানে দেখেন n এর মান দুইটা, n এর পরিবর্তে এখন মান এসে গেছে, কিন্তু এইখানে আমার বলা হয়েছে কি এটা ইকুয়াল নাই, এখন আমার প্লাস হয়ে গেছে। তো এইরকম অনেকগুলা হিউজ পরিমাণ অঙ্ক আপনার বইতে অতি সংক্ষিপ্ত আকারে আছে, তো ওইটা কিভাবে করব? তাহলে আমরা জানি যখনই এই দুইটা প্রশ্ন থাকবে, মানে দুইটা অংশ, এই একটা অংশ এবং এই একটা অংশ, দুইটা অংশ যোগ আকারে থাকবে। আমরা এর আগে একটা সমাধান দেখেছিলাম যেটা হচ্ছে বেসিক সমাধানের, ওখানে দেখছিলাম যে দুইটা মানকে আমরা কিভাবে একটাই পরিণত করব। তাহলে দুইটা মানকে যদি উপরের দুইটা মান সেম হয় তাহলে নিচে এখানে যে কয়টা মানই থাকুক না কেন ওই মানগুলোকে আমরা একটাই পরিণত করতে পারবো যদি উপরের মানটা সেম হয়ে থাকে। তাহলে উপরের মানটা সেম হয়ে থাকলে আমরা উপরের মানটার সাথে 1 যোগ করে দিব, এটা শিখেছি আগে। এবং নিচের যে দুইটা মান থাকবে ওই দুইটা মান থেকে যেই মানটা বড়, বা তিনটা মান থাকবে তিনটা মান থেকে যেই মানটা বড় ওই মানটা আমরা নিয়ে আসবো। তাহলে এখানে আছে কি 12, আপনারা একটু মনে করে দেখেন বা পূর্বের ক্লাসটা দেখে আসেন। তাহলে এইখানে দেখেন কি আছে, এখানে আছে 12 আর এখানে আছে 12, তার মানে উপরের দুইটা মান আমার সমান। তাহলে এইখানে আমরা দিব 12, এখানে দিব কি +1। আমরা জানি দুইটাকে একত্রে করতে হলে আমার কি আনতে হয় n + 1, তাহলে n এর পরিবর্তে বসলো 12 + 1, তাহলে 12 + 1, তারপর আমরা দিয়ে দিব কম্বিনেশন। এখন নিচে থেকে আমার কোন মান দুইটা মান আছে এখান থেকে কোনটা আনবো আমরা, বা দুটোই আনবো না, এইখান থেকে আমরা সবসময় এই দুইটা মান থেকে যেই মানটা বড় নিচের, আবার বলে নিচের অংশে
যেই মানটা থাকবে ওই মানগুলা থেকে যেই মানটা বড় আমরা ওই মানটা নিচে নিয়ে আসব। তাহলে এখন যদি এইটাকে আমরা দেখি তাহলে এখানে পাই কি দেখি, তাহলে 30 কম্বিনেশন 4। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, এখানে 30 থেকে নিচে রয়েছে কত 4, তাহলে 30 থেকে এটা নিচের দিকে 4 পদ পর্যন্ত গুণ, তাহলে 30 ইনটু 12 ইনটু 11 ইনটু 10, তাহলে 1 পদ 2 পদ 3 পদ 4 পদ হয়ে গেল। আর এখানে রয়েছে 4, তাহলে 4 ইনটু 2 ইনটু এখানে এটা 3 ইনটু 2 ইনটু 1। এখন যদি এইটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে একটা মান অবশ্যই পেয়ে যাব। মানটা আমরা কত হয় একটু দেখে নেই। তাহলে উপরের যদি এই চারটাকে আমরা গুণ করি তাহলে একটা মান পাবো যেটা হচ্ছে 17160। আর নিচেরটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3 4 12 12 2 24 24। এখন যদি এটাকে আমরা আবার ভাগ করি ভাগ 24, তাহলে এখানে পাবো আমরা 715। তাহলে এটাই হলো কি আমার কাঙ্ক্ষিত এই অংশের কি সমাধান। এখানে আমার n এর মান বা অন্য কিছু বের করতে বলা হয় না, বলা হয়েছে যে ওই কম্বিনেশনের সমাধানটা নির্ণয় করতে। তাহলে এখানে আমরা এখন কি এইখানে তিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম এবং এই তিনটার আলোকে আপনার বইতে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওইগুলা করে দিবেন। এখন আমরা আরো অন্য টাইপের একটা অতি সংক্ষিপ্ত দেখে নিই। এখানে বলা হয়েছে একটি ষড়ভুজের কতগুলো কর্ণ আছে, বা এইখানে প্রশ্নটা এরকমও থাকতে পারে যে একটি ষড়ভুজের কৌণিক বিন্দুগুলো সংযুক্ত করে কতগুলো কোণ তৈরি করা যায়, বা বিভিন্ন লেখায় থাকতে পারে, কিন্তু আপনার মেইন সমাধানটা হবে এখন যেটা করব ওইটা। তাহলে এখানে দেখেন একটি ষড়ভুজ, কারণ আমরা আগে জানি যে ষড়ভুজটা কি, ষড়ভুজটা হচ্ছে যার 6টা বাহু থাকবে, ভুজ মানে হচ্ছে কি বাহু। তাহলে এই অঙ্কটা করার জন্য একটি ষড়ভুজের কতগুলো কর্ণ আছে এটা আমরা খুব সিম্পলি লিখে দিলাম। এবং এটা কিভাবে অন্যভাবে থাকতে পারে যে একটি ষড়ভুজের কৌণিক বিন্দুগুলো সংযুক্ত করে কতগুলো কর্ণ পাওয়া যায় বা কতগুলো কর্ণ আঁকা সম্ভব, এরকম থাকতে পারে। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে ষড়ভুজের কথা, তাহলে আমরা আগে একটা ষড়ভুজ অঙ্কন করে নেই যার 6টা বাহুর সাহায্যে যে কোনো একটা কিছু আমার আঁকতে হবে, তাহলে এটা কি আমার ষড়ভুজ হবে। তাহলে এখানে দেখেন আমরা প্রথমে একটা দাগ দিলাম, খুব সহজে আঁকার চেষ্টা করি। এখন দেখেন আমরা একটা ষড়ভুজ অঙ্কন করে নিলাম যার 6টা বাহু রয়েছে বা 6টা ভুজ রয়েছে। কিভাবে, এই 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা। এখন দেখেন যেহেতু আমরা ষড়ভুজ আঁকলাম তাহলে আমার এইখানে বলা হবে যে ষড়ভুজের আমার কর্ণগুলা, মানে এই ষড়ভুজের সাহায্যে আমরা কতগুলা কর্ণ অঙ্কন করতে পারি আমার ওই বিষয়টাকে বের করতে বলা হবে। বা আপনার প্রশ্ন থাকবে যে ষড়ভুজের কর্ণগুলো সংযুক্ত করে কতগুলো ভাবে এটাকে আমরা অ্যানসারটা বের করতে পারি, এটা থাকতে পারে। তাহলে যেহেতু এখন আমরা 6টা ভুজ পাইলাম, তাহলে এখন দেখি এটার কর্ণ কয়টা পাই আমরা। তাহলে এই জায়গায় দেখেন একটা কর্ণ, 2টা কর্ণ, 3টা 4টা 5টা এবং টোটাল আমার এখানে কয়টা 6টা কর্ণ আমরা পেয়ে গেলাম। তো এখন এই কর্ণগুলোকে যদি আমরা সংযুক্ত করি তাহলেই আমার এই অ্যানসারে আমরা পেয়ে যাব যে কতগুলো কর্ণ উৎপন্ন করা যায় বা একটা ষড়ভুজে কতগুলো কর্ণ থাকে এই বিষয়টা বের করতে পারবো। তাহলে এই জায়গায় দেখেন এখন আমরা কি করতে পারি, এইটাই আর এইটাই দাগ টেনে দিতে পারি এইভাবে। তাহলে এখন দেখেন এখানে নতুন একটা কি অংশ তৈরি হলো, যেহেতু এই পাশে একটা কর্ণ আবার এই পাশে আলাদা এখন একটা ভাগ হয়ে গেল। এখন যদি আমরা এটাকে এইভাবে আঁকি তাহলে দেখেন এই জায়গায় আবার 3টা কর্ণ উৎপন্ন হইলো। তার মানে কি একটা এখানে একটার জন্য আবার কি আমার 2টা কর্ণ বেড়ে গেল একটা দাগের জন্য। আবার যদি আমরা এই পাশে দেই, এইভাবে দেই, তাহলে দেখেন আবার এই পাশে 2টা কর্ণ হয়ে গেল, আবার এইখানে একটা কর্ণ এখানে একটা কর্ণ, আমার 2টা কর্ণ বেড়ে গেল। তো এটাকে আমরা আরো বিভিন্ন ভাবে মানে দাগ টানতে পারি, যেমন এইভাবে দাগ টানতে পারি, এইভাবে পারি, তারপর এইভাবে পারি, এইভাবে দাগ টানতে পারি। আবার আমরা কিভাবে আঁকতে পারি, এইভাবেও দাগ টানতে পারি, এইভাবেও দাগ টানতে পারি। এটাকে বিভিন্ন উপায় আমরা কি এটার ভিতরে অঙ্কন করতে পারি। তো এটা এখন কিন্তু আর আমার কি কর্ণ গণে গণে আমরা বের করতে এটা পারবো না বা হিজিবিজি যাবে। এখানে এই একটা কর্ণ দেখেন,
এই একটা আছে, এই একটা আছে, এখানে তিনটা একত্রে, এখানে তিনটা, আবার এইখানে আছে চারটা, এই চারদিকে চারটা, এইখানে আছে কয়টা 1 2 3 4 5 6টা। তো এইভাবে যদি আমরা এটা নির্ণয় করতে যাই, এটা গণে কোনো সময়ই আমরা নির্ণয় করতে পারবো না। বা এইখানে এখন আছে ষড়ভুজ, এখানে অষ্টভুজ থাকবে, এখানে দ্বাদশভুজ থাকবে, এরকম 20 পর্যন্ত 25 পর্যন্ত আপনার থাকতে পারে বা আপনাদের পাঠ্য বইতে অবশ্যই আছে। তাহলে এইটা এই যে ষড়ভুজের, এখন এইখান থেকে আমরা কর্ণটা বের করব কিভাবে? এই কর্ণটা বের করতে হবে আমার কি কম্বিনেশনের সাহায্যে, যেটা হচ্ছে কি সমাবেশ। তাহলে এখন আমার মোট ভুজ হয়েছে কয়টা? 6টা। এখানে একটু খেয়াল করেন, এইখানে মোট ভুজ কয়টা? আমার 6টা ভুজ থেকে আমরা 6টা কর্ণ পাইছি, মানে 6টা বাহু এখানে। তাহলে আমরা এটার সমাধান করার জন্য আমরা লিখব প্রথমে 6, তারপর আমরা দিয়ে দিব কম্বিনেশন। এখন কম্বিনেশন দিয়ে নিচের মানটা হবে কি? নিচের মানটা হবে যে কৌণিক বিন্দুগুলা একটা বাহু দিয়ে সংযুক্ত করলাম। কয়টা কৌণিক বিন্দু? একটা বাহু দিয়ে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা 2টা কৌণিক বিন্দু সংযুক্ত করছি। বিষয়টা কিভাবে? এখন দেখেন, এইখানে একটা কি বিন্দু, এইখানে একটা বিন্দু, তাহলে আমরা একটা রেখা দিয়ে কি 2টা বিন্দুকে সংযুক্ত করছি। আবার অনুরূপভাবে যদি এইখান থেকে দেন, তাহলে এইখান থেকে আমরা, তার মানে কি, যদি একটা রেখা আমার টানতে হয় বা একটা কৌণিক রেখা যদি আমার টানতে হয়, তাহলে আমার কি 2টা কৌণিক বিন্দুর প্রয়োজন পড়ে। তাহলে আমরা এখানে লিখব কি 6c2। এখন যদি এইটার আমরা মান বের করি ক্যালকুলেটরে চেপে, তাহলে আমরা কি পাই একটু দেখি। তাহলে এখানে দেখেন 6 শিফট বাই 2, তাহলে এটার অ্যানসারটা হবে 50। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি 50। এখন এইখানে দেখেন যে কি এটার অ্যানসার আমরা লিখতে পারি এটা 50, কিন্তু এটা এক্স্যাক্টলি কারেক্ট অ্যানসার না। কারণ হচ্ছে এখানে যখন আমরা কৌণিক বিন্দুগুলো অঙ্কন করলাম, প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমরা যখন এইভাবে দিলাম, এইখানে একটা কোণ, আবার এইখানে একটা কোণ আমার উৎপন্ন হয়েছে। এখন এর বাহিরেও, এটার ভিতরে ছাড়াও এর বাহিরেও কিন্তু আবার আমরা এই জায়গায় দেখেন 2টা কোণ সংযুক্ত করছি, আমরা অন্য কালে দিয়ে দেই। তাহলে এইখানে কিন্তু আমরা একটা বাহুর সাহায্যে 2টা কোণ সংযুক্ত করছি। আবার অনুরূপভাবে আমরা এই জায়গায়ও করেছি, এইভাবে প্রত্যেকটার সাথেই করেছি। কিন্তু যখন আমরা এই জায়গায় করলাম, তখন কিন্তু আর আমার কোণ উৎপন্ন হয় না। তার মানে কি, এইখানে এই 6টা কোণ আমার বাদ যাবে, তাহলে আমরা এটার সঠিক অ্যানসারটা পেয়ে যাব। তাহলে এইখান থেকে আমরা কি করব, 15 মাইনাস এখানে 6, তাহলে এখানে থাকে কি আমার 9। তাহলে এটাই হবে এটা সঠিক অ্যানসার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন খুব ইজিলি। তাহলে এখন আমরা কি ষড়ভুজেরটা দেখলাম, তাহলে এখন আমরা অষ্টভুজের একটা দেখি। এখানে 2টা প্রশ্ন লিখেছি, 2টা প্রশ্নের মানি এক, সবকিছু অঙ্কের অ্যানসারও হবে এক, শুধু কথা 2টা হচ্ছে একটু আলাদা, আপনার বুঝে নিতে হবে। তাহলে প্রথমে আছে কি, একটি অষ্টভুজের কতগুলো কর্ণ আছে। আমরা ষড়ভুজেরটা যেভাবে করেছিলাম ওইভাবেই, বা প্রশ্নটা এইভাবেও থাকতে পারে। আমরা আগে ষড়ভুজের ক্ষেত্রে বলেছিলাম একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ করে কতগুলো কর্ণ পাওয়া যায়। তো তার জন্য আমরা একটা অষ্টভুজ আগে অঙ্কন করে নিই। তাহলে এই জায়গায় দেখেন, তাহলে এখন দেখেন এই জায়গায় কিন্তু আমরা একটা অষ্টভুজ অঙ্কন করে নিয়েছি, যেখানে দেখতে পাচ্ছি যার 8টা বাহু বা 8টা ভুজ রয়েছে। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7 এই 8, তাহলে টোটাল আমরা 8টা ভুজ পেলাম। এবং 8টা ভুজের জন্য কি আমরা 8টা বিন্দু এখানে শনাক্ত করে দিতে পারি, 1 2 3 4 5 6 7 8। এখন এই 8টা বিন্দুকে আমরা 2টা বিন্দুর সাহায্যে প্রত্যেকবার একটা করে কর্ণ আঁকতে পারি। কিভাবে? এইখানে আমরা এই 2টা বিন্দুকে সংযোগ করে দিতে পারি, এই 2টাকে দিতে পারি, তারপর এই 2টাকে সংযোগ করে দিতে, একটু ভুল হয়েছে, তাহলে এই 2টাকে সংযোগ করে দিতে পারি, আবার এই 2টাকেও সংযোগ করে দিতে পারি। এইভাবে আমরা নানাভাবে এটাকে সংযোগ করে দিতে পারি। আবার এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। আমরা এটা যে কোনো উপায়ে আমরা এখন কি কৌণিক বিন্দুগুলা এটার ভিতরে 2টা কোণের সাহায্যে কি বা 2টা বিন্দুর সাহায্যে আমরা প্রত্যেকবার একটা একটা করে কোণ বাড়াতে পারি। তাহলে এখন যেহেতু আমরা এখানে অষ্টভুজের কথা বলা হয়েছে, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম কি এখানে 6c2।
তার জন্য আমরা এখান থেকে এটার মানটা বের করেছিলাম। এবং অষ্টভুজের ক্ষেত্রে আমরা বের করব, যেহেতু 8টা ভুজের কথা বলা হয়েছে তাহলে আমরা উপরে দিব 8 8 সি, এখন নিচে দিব কি, নিচে আবারও আমরা সেই 2 দিব। কারণ হচ্ছে যে আমার এই অষ্টভুজ হোক আর এখানে ষড়ভুজ হোক বা দ্বাদশভুজ হোক, যেটাই বলা হবে না কেন, আমার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা বিন্দুর সাহায্যে একটা কোণ উৎপন্ন করব। যখন আমরা এই দুইটা বিন্দুকে একটা রেখা দিয়ে সংযুক্ত করব, তাহলে এই পাশে দেখেন একটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা হয়েছে, আবার এই জায়গায় একটা হয়েছে, আবার এই জায়গায় একটা হয়েছে। তো এই কৌণিক বিন্দুগুলাই বা কোণটা আমার এখানে বের করতে হয়েছে, যে কতগুলো কর্ণ আছে এটা বের করতে হবে। তাহলে এখন যেহেতু 8টা অষ্টভুজের কথা বলা আছে, তাহলে আমরা উপরে দিব 8 কম্বিনেশন 2। এখন যদি এখানে বলা হয় 10টার কথা বলা হয়, তাহলে আমরা 10c2 দিব। এখন যদি এখানে আবার আরো 12 12 এর কথা বলা হয়, 10c2 12c2 এইভাবে দিয়ে আমরা অ্যানসারটা বের করে নিব। এখন এখানে আছে কি 6c2, এর মাইনাস হবে কি 6, কারণ হচ্ছে এখানে ষড়ভুজের কথা বলা হয়েছিল আগেরটাতে। এখন এখানে রয়েছে কি 8c2, আর এইখান থেকে এখন আমার মাইনাস হবে কি 8। তাহলে আপনারা সোজাভাবে একটু বুঝবেন যে এই চিত্র আমরা অঙ্কন করার প্রয়োজন হবে না যখন এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলা আসবে। জাস্ট যদি অষ্টভুজের কথা বলা হয় তাহলে আমরা লিখে দিব 8c2 8। আবার যদি 10 এর কথা বলা হয়, 10টা ভুজের কথা বলা হয়, তাহলে আমরা 10c2 10। তাহলে এখানে 10 দিব কেন, ওই যে আমরা কি 10টা বাহু পাবো, এবং 10টা বাহুই কিন্তু প্রত্যেকটা দুইটা বিন্দুর সাথে সংযুক্ত, কিন্তু এইখান থেকে আমরা কোনো কোণ পাচ্ছি না। তার জন্য আমার 10টার কথা বলা হলে 10 বিয়োগ যাবে, 8টার কথা বলা হলে আমার 8 বিয়োগ যাবে। তাহলে এখন যদি এইটাকে আমরা একটু সমাধান করে দেখি, তাহলে এটার অ্যানসার পাই কত। আর কম্বিনেশনের হিসাবটা করা হবে 8 শিফট, তারপর আপনি ভাগ চিহ্ন চাপে, তাহলে আপনার কম্বিনেশন চলে আসবে সি, তারপর দিয়ে দিব 2, তাহলে এখানে হয় 28 28 8, তাহলে এখানে এটার आंसर হবে কি 20। তাহলে আমরা এটার आंसर এখন পেয়ে গেলাম। আর এগুলা হয়তো কি ঐচ্ছিক বিষয়, যেগুলো আপনারা আপনাদের বই থেকে করে নেবেন। তাহলে এখন আমরা কিছু অতি সংক্ষিপ্ত দেখলাম, এবং সংক্ষিপ্ত প্রশ্ন বা এই জায়গায় একটু দ্বিতীয় ধাপের প্রশ্ন যেগুলা থাকতে পারে বা অনেকবার বোর্ড কোশ্চেনও এসেছে, আমরা এগুলা দেখে নেবেন বা আপনারা বই থেকে একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।